কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? দেখো বাইরে খুব ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমার বাড়ির বাইরে আমি তুলতে পারছি না পর্দাটা। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সুন্দর সবুজ গাছ। সুন্দর লাগছে না? আমার খুব সুন্দর লাগে। এতক্ষণে একটু পড়ার সময় এলো, 5:30 বাজে। আজকে একটা গল্প পড়ছি। আমার এই গল্পটা বুক ফেয়ারে বেরিয়েছিল 2 বছর আগে। গল্পের বইটা অন্তরালে, নিজেরই বই থেকে পড়ছি। এখনও বুক ফেয়ার হলেই পাওয়া যাবে, আর পাওয়া যাবে ঋতবাক বুক স্টোর থেকে, কলেজ স্ট্রিটে। আমার কাছেও পাওয়া যাবে। আর যদি গল্প পড়ে মনে হয় যে বইটা কিনবো, তাহলে আমার কাছে আসতে পারেন। আজ ষষ্ঠী। পরমা শুনছে ঢাকের শব্দ। দেবীর বোধন হচ্ছে, বাড়িতে পুজো, সবাই সেখানে ব্যস্ত। তার নেই কোনো ব্যস্ততা, চায়ের ঘরে চা বানিয়ে চলেছে। শাশুড়ি এসে বললেন, আজকের দিনেও স্বামী ছেলেটাকে ধরে রাখতে পারলি না? শান্ত উত্তর, না মা, পারলাম না। আপনার মতো আমিও হেরে গেলাম। উত্তর শুনে সাধনা দেবী স্তম্ভিত হয়ে গেলেন। সত্যি তো, তিনি কি ধরে রাখতে করেছিলেন তার স্বামীকে? ছেলে তো বাপের পথ ধরেছে। কত চেষ্টা করেছিলেন বাপের ছায়া প্রজার থেকে বাঁচিয়ে রাখতে। পারলেন কই? এর জন্য কম মার তো খাননি স্বামী শাশুড়ির হাতে, কম লাঞ্ছিত হননি। সব শেষে যোগফল একটা বিরাট শূন্য। পরমার কাছে গিয়ে বললেন, তুই ঠিকই বলেছিস রে, আমি সত্যি হেরে গেছি। পরমা ছুটে এসে, হেরে গেছি, ছেলেকে মানুষ করতে পারলাম না, কিন্তু বিশ্বাস কর, চেষ্টা কম আমি করিনি। পরমা ছুটে এসে শাশুড়ির গলা জড়িয়ে ধরে বলল, আমার ভুল হয়ে গেছে মাগো, আমাকে ক্ষমা করো। আমি জানি আমার মতো আজও তুমি শ্বশুর ঠাকুরের কাছে অপমানিত হও। আমার মনে হয় আমি ছুটে চলে যাই তোমাদের কাছে, কিন্তু আমিও যে তখন মার খেয়ে লাঞ্ছিত শরীর মন নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকি। সাধনা দেবী বললেন, যেদিন তোকে দেখলো প্রথম, তোর রূপ দেখে তো নিজেই পাগল হয়ে গেল তোকে বিয়ে করার জন্য। কিন্তু কি হলো? 6 মাসের মধ্যে থেকেই একই অবস্থা পুনরাবৃত্তি হলো। ওদের পাড়ায় প্যান্ডেলের পাশে একটা কুখ্যাত বাড়িতে নিয়মিত মদ খাওয়া চলতো, আর মেয়ে মানুষের আসা যাওয়া চলতো। ষষ্ঠীর দিন রাতে পুলিশ রেড করলো। সারা পাড়া জানিয়ে মাতালদের চিৎকার, জঘন্য সব মুখের ভাষা, টেনে টেনে গাড়িতে তুলছে। তার মধ্যে পরমার স্বামী অরবিন্দও আছে। কি লজ্জা মা, আমার যে মরে যেতে ইচ্ছে করছে। শ্বশুর সেদিন বাড়িতে ছিল। আলমারি খুলে এক গোছা টাকা নিয়ে সজোরে দরজা বন্ধ করে ছেলেকে বেরিয়ে গেল ছেলেকে ছাড়াতে। জল খেয়ে নি, গলাটা শুকিয়ে যাচ্ছে। পরমা সজোরে দেয়ালে মাথা কুটতে লাগলো।
রক্ততে ভেসে গেল মেঝে। শাশুড়ি জড়িয়ে ধরে তাকে কোনো রকমে শান্ত করলেন, দুধ গরম করে এনে খাওয়ালেন। কার অভিশাপে যে অভিশপ্ত বাড়িতে বিয়ে হলো তা কি জানি। তোর বিয়েতে আমি অনেক বাধা দিয়েছিলাম, দেখছিস তো এদের সঙ্গে পারা যায়। পারুলবালা, সাধনা দেবীর শাশুড়ি, জপের মালা জপ করতে করতে ওপর থেকে নামলেন। সিঁড়ি দিয়ে নামলেন সিঁড়ি দিয়ে। ওদের দেখে বললেন, বলিহারি মা বাপু, ছেলেকে ধরে নিয়ে গেল আর উনি বউ নিয়ে আদিক্ষেতা করছেন। সাধনা বললেন, একজনের জন্য আর কজন প্রার্থনা করবে মা? আপনি তো জপের মালা জপ করেই চলেছেন, কাজ হলে হতেই হবে। এবার গদগদ হয়ে পারুলবালা বললেন, তা যা বলেছ, আমার জপের জোর খুব। অরবিন্দ এই এলো বলে। ওপরে থাকে সাধনার ছোট যা স্নেহলতা, তার স্বামী বড় ভাইয়ের ঠিক বিপরীত, অত্যন্ত শিক্ষিত, মার্জিত, কলেজে পড়ায়। বাড়িতে নির্ভয় এরাই প্রতিবাদ করে। এদেরও একটি ছেলে আছে, সেও ভালো কলেজ থেকে পাশ করে এমএতে ভর্তি হয়েছে। দেখলে চোখ জুড়িয়ে যায় সাধনা দেবীর। স্নেহলতা ওপর থেকে নামতে নামতে বলল, এতই আপনার জপের জোর যে নিজের স্বামীকে ঝগড়া করতে করতে মেরেই ফেললেন। এরকম বাজে কথা বলবে না। উনি হার্ট ফেল করেছিলেন, হার্ট ফেল করে মারা গেছেন। হার্টটা কী করে ফেল হলো মা, বলুন তো একবার। ভয়ে ভয়ে পারুলবালা বললেন, কি করে? এত জানেন, এটা জানেন না? পাশের বাবুর ডাক্তার কাকা এসে ডেকে বলে গেলেন, ব্লাড প্রেশার অত্যন্ত হাই। তারপরেও আপনি চিৎকার করে ঝগড়া করেন। আপনার ঝগড়ার জন্যে বাবা আপনাকে থামাতে গিয়ে যান, আর আপনি এক ঝটকা দিয়ে বাবাকে ফেলে দেন। তারপর তাতেই বাবা চলে যান। ডাক্তার কাকা এখনও সাক্ষী আছেন। এরপরেও যদি মানুষ দুটোর ওপর কখনো কোনো রকম অত্যাচার হয়, এ বাড়িতে পুলিশ কিন্তু আমি টেনে নিয়ে যাব। তোমার এত সাহস? হ্যাঁ, এত সাহস, কারণ আমার স্বামী ছেলে তাদের বাবা দাদুর মতন হয়েছে। আপনার মতন হলে আমার অবস্থা ওই একই রকম হতো। একটু পরেই বাড়ির কর্তা হরিহরবাবু বাড়ি ঢুকলেন। হতাশ হয়ে বিছানায় বসে পড়ে বললেন, হলো না, পারলাম না। পাড়ার ছেলেরা গিয়ে সব নালিশ জানিয়েছে, আমাদের জন্য পাড়ায় নাকি থাকা দায় হয়েছে, আমরা নাকি বউদের মেরে আধমরা করে ফেলি, ইত্যাদি ইত্যাদি। আজকালের মধ্যে হয়তো আমার হাতেও শিকল পড়বে। মিয়ানো গলায় হরিহরবাবু বললেন, বড় বউ, আমাকে ক্ষমা করে দাও। এই বয়সে আর জেলে পাঠিও না। আমরা যে এই বাড়িতে জেলে পাঠাবার আমরা কে? পাড়ার লোকেরা নালিশ করেছে, তবে আমরা আর এ বাড়িতে থাকবো না। কোথায় যাবে? এবার ছোট ভাই আরাধন বললেন, চলে যাবে কেন? একসঙ্গে থাকতে তোমাদের হবে না। শ্যামবাজারের আমাদের যে বাড়ি আছে সেটাতে তোমরা থাকবে। আমি লোক লাগিয়ে সারিয়ে দিচ্ছি, কটা দিন অপেক্ষা করো। আমি একেবারে লেখাপড়া করে দেবো বাড়িটার। তোমরা দুজনে দোতলায় থাকবে, আর একতলায় তোমরা শাশুড়ি বউ মিলে একটা ছোট প্রাইমারি স্কুল খুলবে। আর এরা বাপ ছেলে যাতে তোমাদের মাসে মাসে খরচা ও এককালীন বাবদ অনেকটা টাকা দিয়ে দেয়, সে ব্যবস্থাও আমরা কোর্ট মারফত করব। পারুলবালা বললেন, তুই একাই সব বলে যাচ্ছিস যে, শ্যামবাজারের বাড়ি কেন দেব? ছোট বউ বললেন, কেন দেবেন না? ও বাড়ি কি আপনার বাবার দেয়া? ছোট ছেলে বলল, না হলে দাদার জেল কেউ আটকাতে পারবে না। আমি শুধু বাবার সম্মানের কথা ভেবে সমাধানের রাস্তা এগিয়ে রেখেছি।
আর অবশ্যই মানবিক কারণেও বটে। দিনের পর দিন নিজের বাড়িতে বউরা অত্যাচারিত হয়ে যাচ্ছে, অথচ আমরা কিছু করতে পারছি না। এরপর এক বছরের মধ্যে দেখা গেল সাধনা বালিকা বিদ্যালয় এর প্রায় এরপর এক বছরের মধ্যে দেখা গেল সাধনা বালিকা বিদ্যালয়, আর এরও প্রায় এক যুগ পরে দেখা গেল সাধনা বালিকা বিদ্যালয় হয়ে উঠেছে কলকাতার অন্যতম প্রধান বালিকা বিদ্যালয়। জল করে দাঁড়িয়ে আছে। পরমার ডিভোর্স হয়ে যায়, নতুন বিয়ে দেয় তার শাশুড়ি আর ছোট শ্বশুর মিলে সেই বাড়িতে, কিন্তু স্কুলের কাজটা সে ছাড়েনি। চোখে খুব অবস্থা খারাপ, কাল চোখের ডাক্তারের কাছে যাবো, ওই জন্যে পড়াটা ঠিকমতো হচ্ছে না। গল্পটা কেমন লাগলো একটু লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে, তাহলে আরও লিখতে ইচ্ছে করবে, প্রেরণা পাবো তোমরা লাইক শেয়ার কমেন্ট করলে। এখনও মদ খেয়ে এসে কিন্তু এরকম বউ পেটানোর ব্যাপার এখনও আছে। তবে এখন মেয়েরাও হাত চালিয়ে দেয়, বেশ করে। হ্যাঁ, আমার তো মনে হয় হাতটা ভেঙে দেবে, কেন দেয় না কেন। আমি দেখেছিলাম আমার মেয়েকে, যখন আমি বাসে তুলতে যেতাম, ওদের স্কুলে নামাতে অনেক সময় স্কুল থেকে আনতে যেতাম, তো স্কুল থেকে আনতে যাওয়ার সময় দেখতাম যে একটা মেয়ে মা প্রচণ্ড মেকআপ করে আসতো। আমরা সবাই অন্য বন্ধুর মারা বলতাম যে বাবা স্কুলে মেয়েকে আনতে আসে, এত মেকআপ কেন? তারপর একদিন দেখলাম মেকআপের আর মেয়েতে একটু কম মেকআপ হয়েছে, লাল সমস্ত দাগ, ঘাড়ে এখানে শাড়িটাকে এরকম করে জড়াতো, এই শাড়িটা একটু সরে গেছে, এখানে সমস্ত লাল দাগ। এখন আমরা বললাম বোধহয় কোনো অসুখ আছে, এই জন্য। না, বরের মার মদ খেয়ে। এই হচ্ছে আভিজাত্যের স্ট্যাটাস। আমরা স্ট্যাটাস করি, এই মদ খেয়ে বউরা সব নাচে বড়দের সঙ্গে, স্ট্যাটাস করি। তার উদাহরণ হচ্ছে এই বাড়িতে এসে বউকে ধরে মারা। যাচ্ছে।